হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ডব্লিউবি প্রাইমারি টেট 2022 যে পরীক্ষা হতে চলেছে আগামী 11ই ডিসেম্বর, এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরুর পর একাধিক কোশ্চেন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অনেকে হয়তো এই কোশ্চেনগুলো ওভারলুক করে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ক্যান্ডিডেটদের এই সমস্যাগুলো বারে বারে কিন্তু এসজি টিউটোরিয়াল গাইডের প্রত্যেকটা সদস্য এবং এসজি টিউটোরিয়াল গাইডকে নাড়া দিয়ে চলেছে, যার কারণে 29/9/2022 যখন প্রথম প্রাইমারির নোটিফিকেশন পাবলিশ হয়, সেখান থেকে ধরে ধরে পয়েন্ট আউট করে করে 3 থেকে 4খানা লুফল কিন্তু আমরা অ্যানালিসিস করেছিলাম। এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রাইমারি বোর্ড বারবার বলেছেন, পর্ষদ সভাপতি গৌতম পাল স্যার বারবার বলেছেন যে এনসিটির গাইডলাইন ধরে গাইডলাইন মেনে পরীক্ষা নেওয়া হবে। দ্যাট মিনস 2018, 2010 এবং 2021 এবং 22-এর লেটেস্ট যে গাইডলাইন ছিল যে পার্সুইংরা পরীক্ষা দিতে পারবে, সেই পুরো বিষয়গুলোকে কভার করার চেষ্টা করা হবে। এবার এনসিটির গাইডলাইন মানা মানে কত শতাংশ মানছেন নাকি কত শতাংশ মানছেন না, এই বিষয়টা কেউই পরিষ্কার করছে না। তো আজকের এই ভিডিওতে এনসিটির গাইডলাইনে কি রয়েছে, প্রাইমারি বোর্ডের বর্তমান যে একাধিক নির্দেশিকা অ্যামেন্ডমেন্ট আসছে সেখানে কি কি বিষয় উল্লেখিত হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাস করব। এর মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, কেননা যে কথা কেউ বলে না সে কথা আমরা বলি এবং আমরা আবেদন করি, আমরা অনুরোধ করি, কেননা এত বছর পর যখন প্রাইমারি টেট হচ্ছে কোনো দ্বন্দ্ব বা সংশয় তার মধ্যে থাকা উচিত নয়। প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাসিওর হয়ে পরীক্ষা দেবে যে পরবর্তীতে তারা যে যোগ্যতা, পরবর্তীতে তারা যে সিস্টেম বা নোটিফিকেশান বা গাইডলাইন অনুযায়ী পরীক্ষা দিচ্ছে তার যেন কোনো রকম এদিক ওদিক না হয় এবং পরবর্তীতে তারা সমস্যায় না পড়ে। তো আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ এখান থেকে আপনারা অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো সেগুলো জানতে পাচ্ছেন। যদিও এখানে প্রাইমারি টেটের কমপ্লিট গাইডলাইন বা কমপ্লিট সিলেবাস বা সমস্ত কিছু এগুলো নিয়ে এখনও পরবর্তীতে আসবো, যখনই ইনফরমেশন বুলেটিন পাবলিশ হবে। এখনও বোর্ডের পক্ষ থেকে কোনো ইনফরমেশন বুলেটিন কিন্তু পাবলিশ হয়নি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র কয়েকটা দিন বাকি, বলতে গেলে পরীক্ষার 11ই ডিসেম্বর। ইনফরমেশন বুলেটিন পেডাগজি থাকছে নাকি থাকছে না, কতটা পেডাগজি থাকছে, এই পুরো গাইডলাইন এখনো আসেনি। তাহলে 1 মাসের নোটিফিকেশনে ক্যান্ডিডেটরা কি করে নিজেদেরকে, যদি নতুন কিছু তাদেরকে শিখতে হয় তারা শিখবে। সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় একটু ধৈর্য ধরে বিষয়টাকে ডিসকাস করে তাড়াতাড়ি বিষয়গুলোকে দেওয়া উচিত। এটা একটা চাকরির পরীক্ষা, কোনো প্রহসন কিন্তু হচ্ছে না। টেটে সাফল্য পেতে হলে প্রয়োজন আমাদের একটা দুর্দান্ত কোচিংয়ের, এবং যে কোচিংটা হবে সাফিসিয়েন্ট মূল্যের মধ্যে। তো এই জন্য গত দিনকের বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কোচিংয়ের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে। যুবা প্লাস আপনাদেরকে এই কোচিংটি দিচ্ছে, এবং যেখানে খুব দুর্দান্তভাবে পুরো বিষয়টাকে আপনাদের কভার আপ করানোর কথাও বলা হয়েছে। যুবা প্লাসের লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম আপনাদের জন্য, সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা পুরো কোর্সটি পারচেস করবেন, এভরিথিং। সেই জিনিসটা কিন্তু ডেসক্রিপশানে আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাচ্ছেন, এবং কুপন কোড থেকে শুরু করে এভরিথিং ডেসক্রিপশানে পেয়ে যাচ্ছেন। যেখানে আপনারা পাচ্ছেন, দেখুন শেষ তারিখ কিন্তু এর বৃদ্ধি করা হয়েছে। এই কোর্সের 10 তারিখ থেকে অলরেডি কোর্স শুরু হয়ে গেছে। বিষয়ভিত্তিক 5 জন যে অভিজ্ঞ এক্সপার্ট এখানে রয়েছে, যারা আপনাদেরকে প্রতিনিয়ত ক্লাসে সাপোর্ট দিয়ে চলেছেন। 5টা বিষয়ের সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা। সপ্তাহে 6 দিন ক্লাস পাচ্ছেন প্রতি রবিবার, এবং মক টেস্ট পাচ্ছেন, এবং সেই সাথে সাথে সাপোর্ট সিস্টেমও কিন্তু রয়েছে। ফুল দমে প্রস্তুতি আপনাদের জন্য, শুধুমাত্র বাড়িতে বসে 2 মাস কোর্সের সময় এবং কোর্সের মেয়াদ, অর্থাৎ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন 6 মাস। 50% অফ পাচ্ছেন। 1998 টাকার কোর্স মাত্র 999 টাকাতে, যদি আপনি আমাদের এই যে কুপন কোডটি রয়েছে SG100, এইটা আপনি ইউজ করছেন। SG100 ইউজ করে কিভাবে আপনি এই কোর্সটিকে পারচেস করবেন যুবা প্লাস অ্যাপ থেকে, সেটা জানার জন্য ডেসক্রিপশনে ভিডিও এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা কমেন্টে যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে তো আজকে একদম প্রথমে যে ডিসকাসটা করতে চলেছি সেটা হচ্ছে এনসিটির গাইডলাইন 2010 সালে সেটাকে ভাইট করা হচ্ছে, সেটাকে এক্সটেনশনে রেখে আবার নতুন কিছু ইনক্লুড করা হচ্ছে অ্যামেন্ডমেন্টে। কবে? 2021 সালে। 2021 সাল এবং 2018 সালে প্রথম এনসিটির গাইডলাইনে বলা হয় যে গ্র্যাজুয়েশনের যারা 50% বা 45% থাকবে, গ্র্যাজুয়েশনের যাদের SC ST OBC থাকবে 45%, 5% রিল্যাক্সেশন দিয়ে বিএড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে প্রাইমারি টেটে। এটা 2018-তে নতুন অ্যামেন্ডমেন্ট আসে, এবং এটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে কেসও চলছে। তো সেই কেসটাকে আমরা একটা সাইডে করে দিলাম। তাহলে আমাদের কাছে দাঁড়ালো কি, বিএড, স্পেশাল বিএড প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা 50% বা 45% পেয়েছে, অনার্স বা পাস কোনো মেনশন নেই এনসিটির গাইডলাইনে। এনসিটির গাইডলাইনে রয়েছে গ্র্যাজুয়েশনে পেতে হবে, আর প্রাইমারিতে অনার্স বা পাসের কোনো ম্যাটার হয় কি না এটা আমার অন্তত জানা নেই। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে অনার্স বা পাস যে কোনো ক্যান্ডিডেট, অনার্সে যদি কারোর মার্কস কম থাকে, 50% না থাকে,
যদি 45% না থাকে, পাস অনার্স মিলে 45 বা 50 থাকলে এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু সে এলিজিবল হয়ে যায় টেটের জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড সর্বপ্রথম যে জায়গাটা লাল কালি দিয়ে মেনশন করেছেন যে অনার্সের ক্যান্ডিডেটরা শুধুমাত্র অনার্সের ঘরেই নাম্বার বসাতে পারবেন, অর্থাৎ যাদের অনার্সে 50 বা 45 নেই তাহলে তারা কি করবেন সেটার কিন্তু কমপ্লিট কোনো গাইডলাইন নেই, যেটা আমরা প্রত্যাশা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। কেননা সেখানে দুটো কলাম রয়েছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে অনার্স। তাহলে জেনারেলের ক্যান্ডিডেটরা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবেন, 50% বা 45 থাকলে তাদের কোনো সমস্যা নেই। তাহলে অনার্সের ক্যান্ডিডেটদের যাদের 45 বা 50 রয়েছে তারা অনার্স সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবেন, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের অনার্স পাস মিলে ফর্ম ফিল আপের জায়গা, সেটা তাহলে কি হবে, তারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবে নাকি অনার্স হিসেবে, এই গাইডলাইনটা থাকা খুবই জরুরি এবং অফিসিয়াল গাইডলাইন থাকা জরুরি। কেননা আমরা কোনো রকম মুখের কথাতে, কোনো রকম ঘোষণাতে আমরা বিশ্বাস করি না, আমরা অফিসিয়াল নোটিফিকেশান অ্যামেন্ডমেন্ট আকারে যেটা থাকবে, যেটা প্রমাণপত্র আমাদের কাছে, সেইটার উপরে ভিত্তি করে আমরা ফর্ম ফিল আপ করবো। কোনো রকমভাবে কোনো কিছু কেউ কোনো দিক থেকে বললে আমাদের অন্তত মানাটা কিন্তু যথেষ্ট চাপের। কেননা লাস্ট এই যে কয়েক বছর ধরে 2012 থেকে 22 এই 10 বছর ধরে পরপর যে প্রাইমারি রিক্রুটমেন্টগুলো আমরা দেখেছি, প্রচুর দুর্নীতি, প্রচুর সমস্যা, প্রচুর অসুবিধা, অনেকের চাকরি চলে যাওয়া, এই নানান যে দোলাচলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং ফ্রেশার ক্যান্ডিডেট নতুন করে আমরা টেট দেবো, আমরা কিন্তু এই টেনশনগুলোকে নিয়ে বা এই সমস্যাগুলো, এই ডাউট বা এই যে কনফিউশনের জায়গাগুলো নিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো না। ফার্স্ট অফ অল এটা প্রাইমারি বোর্ডের কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ, প্লিজ নোটিশ আকারে প্রকাশ করুন, গাইডলাইন আকারে প্রকাশ করুন, যাতে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রবলেম না হয়। আমরা ওখানে কোনো রকম এমন কলাম দেখতে পাচ্ছি না বা কোনো নির্দেশিকা নেই। একটা ছোট্ট করে লিখে দেওয়াই যেতে পারতো যে অনার্সে যাদের 50% বা 45 নেই তারা ওভারঅল গ্র্যাজুয়েশনে 50 বা 45 থাকলে এই কলামটা ফিল করবে। মেবি সেখানে এটা হতে পারতো অনার্সের জন্য একটা আলাদা কলাম রয়েছে, পাশের জন্য আলাদা কলাম রয়েছে। আমরা বিএডের ক্ষেত্রে দেখেছি যাদের অনার্সে 50 বা 45 থাকে না তারা কি করে, জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করে, কিন্তু এখানে সেরকম সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা যদি থাকতো সেটা লিখে দেওয়া দরকার ছিল। এখন আন্দাজে কেউ ফর্ম ফিল আপ করে পরে যদি সেই ফর্মটা রিজেক্ট হয় সেই দায়িত্ব কে নেবে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনার্সের আলাদা কলাম, পাশের আলাদা কলাম, এবং অনার্স পাস মিলে কম্বাইন্ড যাদের 50% তাদের জন্য একটা আলাদা কলাম ওয়েবসাইটে দেওয়া যেতেই পারতো, যেটাতে অনার্স পাস মিলে কিন্তু ফর্ম ফিল আপ করা যেত। যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যখন ভর্তি প্রসেস চলে তখন আমরা দেখতে পাই, বা বিভিন্ন আপারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনার্স পাস কেউ দেখাতে পারে, বা কেউ শুধু পাস দেখাতে পারে, কেউ অনার্স পাসের মিলে যে জায়গা সেটাও দেখাতে পারে। এখানে সেটা নেই, যদিও এনসিটির গাইডলাইনে রয়েছে গ্র্যাজুয়েশনে 50%, 45% এবং বিএড থাকলে ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, নেক্সট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স। অনেকে আপনারা জিজ্ঞেস করছেন যে মাস্টার্সে 50% থাকলে 45 থাকলে আবেদন করা যাবে কি না। দেখুন, মাস্টার্সে 45 বা 50 থাকলে আবেদন করা যাবে, কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী আপনাকে বিএড এমএড 3 বছরের একটা ইন্টিগ্রেটেড ডিগ্রি হয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হয়। সেটা যদি থাকে, আপনার গ্র্যাজুয়েশনে 50 বা 45 না থাকলে, মাস্টার্সে 45 বা 50 থাকলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু প্রাইমারি বোর্ড এনসিটির সেই নিয়মটাকেও কিন্তু এখানে ফলো আপ করেনি। এখন প্রশ্ন হলো, আমাদের স্টেটে তো নেই, তাহলে কেন পিজির সেকশন থাকবে? কিন্তু পক্ষান্তরে আরও একটা বিষয় থাকে, আমরা দেখেছি যে স্টেট ওয়াইজ যে বিষয়গুলো রয়েছে, স্টেট অর্থাৎ কোন কোন স্টেট থেকে কে বিএড বা ডিএলএড করেছে, সেই স্টেটগুলোর মধ্যে ভারতবর্ষের সমস্ত স্টেটই প্রায় রয়েছে। কেউ এটাও চাইতে পারে যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিএড বা এমএড করিনি, আমি বিএড এমএড ইন্টিগ্রেটেড কোর্স কোনো বাইরের স্টেট থেকে করেছি, তাহলে সে চাইলে পিজি দেখিয়ে সে ফর্ম ফিল আপ করতে পারে। তাহলে কেন তাকে সুযোগ দেওয়া হলো না? সে তো তাহলে বঞ্চিত হলো। আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ বিএড এমএড ইন্টিগ্রেটেড ডিগ্রি করতেই পারে। তাহলে এনসিটির রিসেন্ট যে গাইডলাইন রয়েছে 2021-এর, সেই অনুযায়ী সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু এলিজিবল, কিন্তু এখানে তাদেরকেও সুযোগ দেওয়া হলো না। অতএব এনসিটির গাইডলাইন মেনে পার্সুইং ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হলো পরবর্তী ক্ষেত্রে, কিন্তু বিএড এমএড ইন্টিগ্রেটেড ডিগ্রি পিজিতে 50% বা 45% তাদের জন্য কোনো কলাম নেই। গেল। আবার কি হলো, স্পেশাল বিএডদের অর্থাৎ 2021-এর যে গাইডলাইনটা এসেছিল, যেখানে মাস্টার্সের 50% এবং 45 বা বিএড এমএড ইন্টিগ্রেটেডের যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু স্পেশাল বিএডদের একটা সুযোগ দেওয়া হয়েছে। স্পেশাল বিএড 45 বা 50% থাকলে গ্র্যাজুয়েশনে তারা কিন্তু প্রাইমারির জন্য এলিজিবল, কিন্তু এখানে আমরা দেখলাম শুধুমাত্র ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, স্পেশাল ডিএলএড যারা বা ডিএড যারা, তাদেরকে চান্স দেওয়া হলো, স্পেশাল বিএডরা চান্স পেল না। যদিও এর আগে আমরা দেখেছি 14 ক্যান্ডিডেটদের মধ্যে অনেক ক্যান্ডিডেট স্পেশাল বিএড করে কিন্তু চাকরি হারিয়েছে, অর্থাৎ পরবর্তীতে প্রাইমারি বোর্ড 5 থেকে 6 মাসের মাথায় তাদের চাকরি কিন্তু ডিসমিস করে দিয়েছে চাকরি থেকে। এরকম অনেক লোক কিন্তু আমার সাথে কানেক্টেড রয়েছে, অনেক মানুষ, তারা কিন্তু হাইকোর্টে নিয়ে মামলাও করেছিল। সুতরাং এই স্পেশাল বিএডদের জায়গাটা ক্লিয়ার নয়।
এতগুলো ধন্দ কিন্তু রয়েছে এনসিটির গাইডলাইনের সাথে প্রাইমারি বোর্ডের গাইডলাইনে। আজকে কেন বলতে বাধ্য হলাম, বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কেননা পর্ষদ সভাপতি স্যার তিনি বারবার বলছেন এনসিটির গাইডলাইন মেনে নিয়োগ করা হবে, এনসিটির গাইডলাইন মেনে টেট নেওয়া হবে। তাহলে এনসিটির গাইডলাইন যেটা 2010, 2018, 2021 এবং 22 সেই 4টে বছরের গাইডলাইন ধরে যদি আমরা চলি তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু ইনক্লুডেড হচ্ছে না, আবার কিছুদিন পরে অ্যামেন্ডমেন্ট আসছে। সুতরাং এই গ্র্যাজুয়েশনে অনার্সে 50% নেই, অনার্স পাশে মিলে 50% থাকছে। এই জিনিসটা কিন্তু প্রাইমারি বোর্ডকে ক্লিয়ার করতে হবে, যাতে করে এত এত লাখ লাখ স্টুডেন্ট ধন্দের মধ্যে না থাকে। বহু স্টুডেন্ট রয়েছে যাদের অনার্স কেটে গেছে কিন্তু অনার্স পাস মিলে 50% বা 45 রয়েছে, তারা তাহলে কি দোষ করলো? এনসিটির গাইডলাইন মেনে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া বা পরীক্ষা দেওয়ার অধিকার অবশ্যই রয়েছে। তো আজকের এই ভিডিওতে এরকম একটা সামগ্রিক আমি আলোচনা করলাম আপনাদের সাথে। পিজির ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার করলাম যে পিজির ক্ষেত্রে বিষয়টা দেওয়া নেই, বাট এনসিটির গাইডলাইনে বিএড এমএড ইন্টিগ্রেটেড যে জায়গাটা পিজি সেটাও রয়েছে। যদিও ওয়েস্ট বেঙ্গলে ইন্টিগ্রেটেড কোর্স হয় না বিএড এমএডের, সেজন্য মেবি প্রাইমারি বোর্ড সেটাকে ওভারলুক করতে পারে, বাট এনসিটির গাইডলাইন মেনে কলাম অন্তত দেওয়া দরকার, যাতে করে কেউ অন্তত করে আসলে চান্স পায়। একটা মানুষও যদি ওয়েস্ট বেঙ্গলে বিএড এমএড ইন্টিগ্রেটেড ডিগ্রি করে পিজিতে তার 50% যদি থাকে তাহলে তাকেও কিন্তু চান্স দিতে হবে, এটা সংবিধান বলে। তো এই ভিডিওতে বিষয়টা আমি ডিসকাস করলাম আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।